আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে আলোচনা করব, এক হচ্ছে ট্রাম্পের ভিজিট এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি এবং জামাত কি ভাবছে। আগে বলি ট্রাম্পের ভিজিট নিয়ে। আপনারা জানেন যে 2-3 দিন আগে মার্কো রুবিও এসেছিলেন, সার্জিও গোর তার আলোচনা করে গিয়েছেন এবং কাগজেও বেরিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসছেন। হেডিংয়ে লেখা ছিল আসছেন, কিন্তু ভেতরে লেখা ছিল তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে 72 ঘন্টা হয়ে গেল, ভারতের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ ট্রাম্প এই নিয়ে 3বার, আগে 2বার করেছেন, এই নিয়ে 3বার ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া, যাকে বলে যে আপনি আসুন, আমরা অপেক্ষা করছি, আপনি বৃহৎ শক্তি, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম কোনো রকম সাড়া শব্দ কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত। কাল পরশু কি হবে তা আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে, ওই যে বলেছিলাম না, একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে আবার বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে। মোদিজি ঘা খেয়েছেন, দগদগে ঘা, সেটা কিন্তু তাড়াতাড়ি উনি ভুলবেন না। কারণ উনি জানেন যে এইটা হচ্ছে আমার সফট কর্নার, এটাকে ক্যাশ করতে চাইছে আমেরিকা, তারপরে আবার নতুন করে খেলা শুরু করবে। মানে আবার সেই সেন্ট মার্টিন, তারপর আবার সেই আমরা আরাকান করিডোর, এগুলো নিয়ে আবার শুরু করে দেবে। তখন যেহেতু ভারতবর্ষকে সাহায্য করেছে ভারতবর্ষের পক্ষে, তখন মানে বাধা দেওয়া এটা তখন মুশকিল হয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় কূটনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ একটু ভেবে চিনতে দেখছে যে কতটা জলে আমরা আছি, কতটা ডাঙায় আমরা আছি, অর্থাৎ কতটা বিশ্বাসযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা তাকে কতটা বিশ্বাস করতে পারি। এই টানাপোড়েনে এখন আলোচনা চলছে, কিন্তু তার কোনো মানে পজিটিভ খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। ইতিমধ্যে যে 30-1 তারিখে মার্কো রুবিওর যে আসার কথা ছিল সেটি বাতিল হয়েছে, এরকম খবর একটা পাওয়া গেছে, সেটি বাতিল হয়েছে। তিনি এখানে আসছেন না, তিনি অন্য কোথাও একটা যাচ্ছেন, বিদেশ লেখা হয়েছে, তিনি নর্থ আফ্রিকার ওদিকে কোথাও একটা যাবেন, ওখানে কিছু তার কাজ রয়েছে। ফলে যেহেতু আমার মনে হয় যে 3 দিনে কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না, তাই আর আগ বাড়িয়ে মার্কো রুবিওকে হয়তো ট্রাম্প পাঠাচ্ছেন না। এদিকে শেখ হাসিনা তো বোমাটি মেরে দিয়েছেন। বোমাটি মেরে দেওয়ার পর এখন সারা পৃথিবীতে সাড়া পড়ে গিয়েছে। শেখ হাসিনার কাছে 256টি কাগজ এবং তার যে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে তার সমস্ত কপি এসে পৌঁছেছে। 256, অর্থাৎ 256টি কাগজে এই সমস্ত খবর টবর বেরিয়েছে। সারা পৃথিবী এখন ভাবছে যে এটা এখন কি করে সম্ভব। এখন বিএনপি কি ভাবছে, বিএনপি এবং জামাত কিন্তু ভীষণ রকম দোলা চলে, ভীষণ রকম। হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। কারণ ইতিমধ্যে
ভারতের কাছে বারবার উনি প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ শেখ হাসিনার। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ঢুকতে চান, ওরা যদি বা বারণ করে, তাহলে পরে মুখ দেখাবার জায়গা থাকবে না। আর শেখ হাসিনা যদি ঢোকেন, তাহলে ঝটপট তাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন আমাদের তারেক রহমান। সে সাহসও তার হবে না, কারণ সারা পৃথিবীকে উনি জানিয়ে দিয়েছেন। এখন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তারেক রহমানের মতো এবং বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র, যার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তেমন নেই, একমাত্র পাকিস্তান, তুর্কি আর চীন ছাড়া। কিন্তু চীনের কথাই বাদ দিচ্ছি, চীন কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না, কোনোভাবেই ঢুকবে না। কারণ চীন তার স্বার্থ আগে দেখে। চীন আমাদের সঙ্গে সমস্ত গোলমালগুলো, মানে সীমান্ত গোলমালগুলো মিটিয়ে নিয়েছে। আমি আগেই বলেছিলাম। এখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনিও এসেছিলেন, দুদিন কাটিয়ে গিয়েছেন, নানান রকম কথা হয়েছে। তার মধ্যে রিক আছে, RIC আছে, তার মধ্যে ব্রিক্স আছে। এই দুটো গঠন তো হচ্ছেই। আর এখানে রয়েছে রাশিয়া, আবার একসঙ্গে দুজনে এই মাসের নভেম্বর ডিসেম্বরে আসবেন, সেটাও আমি বলেছি। ফলে এই ছুটকো ছাটকা ব্যাপারে ঢুকে চীন নিজের অস্তিত্ব সংকটে ফেলবে না। কারণ মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক, জান্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। আরাকান আর্মির সঙ্গেও কিন্তু তাল মিলিয়ে চলছে চীন। কোনো পক্ষকে কিন্তু খেপাচ্ছে না, যা স্থিতাবস্থা রেখে দিয়েছে। চীন অত্যন্ত বুদ্ধিমান, খুব ঘোরেল চীন। ফলে ওই ছোট বাংলাদেশের এতে পড়ে জড়িয়ে, বাংলাদেশের ব্যাপারে জড়িয়ে নিজের অবস্থা ঢিলে করা এবং ভারতকে দূরে সরিয়ে রাখা, বিশেষ করে ভারতের বাজার যখন ধরতে হবে, ভারতের কি বলে সম্পর্ক ভারতের সঙ্গে উন্নত করতে হবে। 10 বছর বাদে কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত ঠিক হয়েছে 10 বছরের জন্য সমস্ত কিছু ঝুড়ি চাপা থাক। আমরা যা করব নিজেরা করব, নিজেরা ঠিক করে নেব। এখন বিএনপির হয়ে গেছে খুব মুশকিল, জামাতের হয়ে গেছে খুব মুশকিল। জামাতের একটা শক্তি রয়েছে, বিএনপির যে মাঠের শক্তি, তার থেকে জামাতের শক্তি কিন্তু বেশি। এই যে জুলাই আগস্টে যত মিছিল হয়েছিল, সবই তো জামাত লোক সাপ্লাই দিয়েছিল, ছেলেপিলে সাপ্লাই দিয়েছিল। এই জামাত এবং বিএনপি এখন এত অত্যাচার করেছে, আমি বলেছিলাম না, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে। ইউনূস যা যা করেছে এরা সেগুলোই করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দুই একটা ঢপ টপ মারে ইউনূসের বিরুদ্ধে, সালাউদ্দিন সাহেব ঢপ মারেন, এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, আর আদতে কিছুই নেওয়া হবে না। মানে শিক্ষার এপিঠ আর শিক্ষার ওপিঠ, কিছুই হবে না। ফলে এখন পুরোটা নির্ভর করছে আওয়ামী লীগের ওপর। আমরা জানি যে আঁচ করতে পারি যে যেদিনকে শেখ হাসিনা ঢুকবেন বলবেন, সেদিনকে তার 3 দিন আগে থেকে সমস্ত কারফিউ জারি করে দেবেন। এখন হয়তো চিড়ে মুড়ি নিয়ে সবাই হাঁটতে শুরু করলো, কত দূর এসে পৌঁছাবেন, পথে পথে যদি আটকে দেয়। তারপরে নানান রকম আশঙ্কা রয়েছে। আমাদের এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে কিছু গুপ্ত জামাত রয়েছে, সেগুলো আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। তুই মরিস না কেন, হাসিনা কোনোদিনই ফিরবে না,
তুই হাসিনার সঙ্গে আসিস, সব তুই করে, মানে সম্মান টম্মান দেখানো ছেড়ে দিন, তাদেরকে দেখলে বোঝা যায়, মানে কমেন্ট পড়লে বোঝা যায় যে এগুলো হচ্ছে গুপ্ত জামাত। চিন্তা হচ্ছে এই গুপ্ত জামাতকে নিয়ে। যখনই উনি বলবেন যে আমি অমুক জায়গা দিয়ে ঢুকবো অথবা ঢাকায় অমুক তারিখে আমি ট্রেনে করে নামবো, আওয়ামী লীগের লোকেরা জানবে। আওয়ামী লীগের লোকেরা জানলে পরে এই গুপ্ত জামাতরাও জানতে পারবে, গুপ্ত জামাতরা জামাতকে জানিয়ে দেবে, আর জামাত তখন থেকে সহিংসতা শুরু করে দেবে। এটা হচ্ছে একটা বড় চিন্তার ব্যাপার। সুতরাং বললাম, আমি গতকালকে বলেছি যে একটা স্রোত একদিকে যাচ্ছিল, উনি ঘোষণা করে, আচমকা ঘোষণা করে দিয়ে পুরো উল্টো স্রোতে এখন ভাবতে হচ্ছে ভারতবর্ষকে। উল্টো স্রোতে ভাবনা ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এতে কিন্তু চলে, কখনো কিন্তু মানে একটা প্ল্যানের মধ্যে থাকে না। একটা প্ল্যান ফেল হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় প্ল্যান তারা কিন্তু কাজ করে দেয়। এবং সে প্ল্যানটা কি সেটা আমরা জানি না, আমরা সেগুলো পরে হয়তো জানতে পারবো। বারবার ফোন করে এই লোকটা, আগে মহা মুশকিল, এই ব্লক করার ছাড়া উপায় থাকবে না। একজন মানুষ থাকে যে আমি বারবার কেটে দিচ্ছি, তা সত্ত্বেও বারবার ফোন করে যাবে, এত অবুঝ। তো যাই হোক, কি বলছিলাম ভুলেই গেলাম। তো সেক্ষেত্রে ভারতবর্ষ শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি আগে থেকে কিছু বলবেন না, ভারতবর্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাকে ভেতরে পাঠিয়ে দেবে। সেটা কিভাবে হবে না হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। অর্থাৎ শেখ হাসিনা বলেছেন উনি ফিরবেন, তো ফিরবেন এবছর, সেটা যেভাবেই হোক ফিরবেন। হয় ভারতবর্ষের নিরাপত্তা বাহিনী তাকে পৌঁছে দিয়ে আসবে, নয় এমন একটা ব্যবস্থা করা হবে যেখানে সেনাবাহিনী এসে তাকে নিয়ে যাবে এবং তার সুরক্ষার ব্যবস্থা করবে। নাহলে আস্ত রাখবো না, ওই গতকালকে বলেছিলাম আস্ত রাখবো না, এরকম একটা হতে পারে। একটা বিভিন্ন অঙ্ক কষা হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে, হয়তো ডিসেম্বরের আগেই, আমার তো মনে হয়, আমি বলেছিলাম 2 মাস, আমার তো মনে হয় আগস্টেই ধরে রেখে দিন, আগস্টের দিকে আমার মনে হয়, এখন মনে হচ্ছে, পরবর্তীকালে হয়তো আগস্ট সেপ্টেম্বর হতে পারে। এখন যা অবস্থা, যা শুনতে পাচ্ছি, যা বলতে পারবো না আমি, তাতে আমার মনে হয় আগস্টই হচ্ছে আপনাদের মুক্তির সময়, আপনাদের মুক্তি সূর্য আবার উঠবে। শেখ হাসিনা দেশে ফিরলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে, অর্ধেক লোক ভেঙে যাবে আর অর্ধেক লোক দেশ ছাড়া হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ। শেখ হাসিনা বলেছেন তিনি এ বছরের মধ্যেই ফিরবেন। প্রশ্ন হলো, তিনি কি শুধু ইচ্ছের কথা বলেছেন, নাকি আন্তর্জাতিক রাজনীতির বোর্ডে এমন কিছু বদলে গেছে যা তার ফেরাকে বাস্তব সম্ভাবনায় পরিণত করেছে? ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন তিনি এ বছরের মধ্যেই সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশে ফিরবেন। এর আগেও তিনি বলেছিলেন তিনি ফিরে আসবেন, বলেছিলেন মাথা উঁচু করে ফিরবেন। কিন্তু আজকের বক্তব্যে একটি নতুন বিষয় আছে। এবার তিনি শুধু ফেরার কথাই বলেননি, সময়সীমাও বেঁধে দিয়েছেন। আর এখানেই উঠছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হঠাৎ এত আত্মবিশ্বাস কেন? কি বদলেছে আন্তর্জাতিক অঙ্গনে? ওয়াশিংটন, দিল্লি, বেইজিং কিংবা মস্কোর শক্তির সমীকরণে কি নতুন কোনো সমীকরণ তৈরি হয়েছে? আজ আমরা খুঁজে দেখব শেখ হাসিনার এই বক্তব্যের অন্তরালের গল্প। তিনি এই বছরের কবে ফিরছেন? ফেরার পেছনে কি কোনো সমঝোতা হচ্ছে? ফিরে আসার এই বার্তার পেছনে কি লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক পুনর্বিন্যাস?
2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতি হঠাৎ ভেঙে পড়ে। দেশ জুড়ে তৈরি হয় অস্থিরতা, ক্ষমতার ভারসাম্য বদলে যায়। শেখ হাসিনা ভারতে চলে যান আর বাংলাদেশের ক্ষমতা দখল করেন সুদখোর ডক্টর ইউনূস। এটা ছিল আঞ্চলিক শক্তির দ্বন্দ্বের একটা বড় অধ্যায়। অনেকেই বলছে এটি পুরোপুরি অভ্যন্তরীণ ঘটনা, কিন্তু ভূ রাজনীতিতে সম্পূর্ণ অভ্যন্তরীণ বলে খুব কম জিনিসই আছে। বাংলাদেশের মতো কৌশলগত অবস্থানের দেশ কখনোই শুধু অভ্যন্তরীণ রাজনীতির মাধ্যমে পরিচালিত হয় না। প্রশ্ন হলো, কেন বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ? উত্তর একটাই, বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ মানচিত্রে ছোট কিন্তু অবস্থানে বিশাল। এক পাশে ভারত, অন্য পাশে মিয়ানমার, সামনে বঙ্গোপসাগর। এখানে ইনফ্লুয়েন্স মানে শুধু ইনফ্লুয়েন্স নয়, এখানে ইনফ্লুয়েন্স মানে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার, ইন্দো প্যাসিফিক নিয়ন্ত্রণ, চীনকে নিয়ন্ত্রণে রাখা, সামুদ্রিক বাণিজ্যে আধিপত্য বিস্তার করা। এ কারণেই বাংলাদেশকে নিয়ে সবার এত আগ্রহ। প্রশ্ন হচ্ছে, আমেরিকা বাংলাদেশে আসলে কি চেয়েছিল? গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী স্বচ্ছতা? এগুলো আসলে বয়ানের অংশ। কারণ পরাশক্তিগুলো কখনো শুধু আদর্শ নিয়ে চলে না, তাদের মূল চালিকা শক্তি হচ্ছে তাদের স্বার্থ। বাংলাদেশে ওয়াশিংটনের বড় 3টি স্বার্থ ছিল। বঙ্গোপসাগর এখন ভবিষ্যতের কৌশলগত কেন্দ্রবিন্দু। যে এখানে ইনফ্লুয়েন্স রাখবে সে ভারত মহাসাগরের রাজনীতিতে প্রভাব বিস্তারের সক্ষমতা পাবে। মানবিক করিডোরের নামে মিয়ানমারে গভীর প্রবেশাধিকার, কারণ মিয়ানমারে আছে বিরল খনিজ। আজকের প্রযুক্তির যুদ্ধে রেয়ার আর্থ মানেই অস্ত্র হাতে পাওয়া। চীনের প্রভাবকে থামানো, বিশেষ করে সামুদ্রিক সম্প্রসারণ। কিন্তু এ বেলাতে একটা বড় সমস্যা ছিল, আর সেই সমস্যার নাম শেখ হাসিনা। তিনি পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করেননি। এখানেই শুরু হয়েছিল দ্বন্দ্ব। কিন্তু বর্তমানে এসে প্রশ্ন হলো, আমেরিকা হঠাৎ করে কেন দিক পরিবর্তন করছে? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমেরিকা এত দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাহলে এখন অবস্থান নরম কেন? কেন আগের মতো আক্রমণাত্মক বার্তা নেই? কারণ হলো, ওয়াশিংটন বুঝেছে মাঠ পর্যায়ের বাস্তবতা তাদের প্রত্যাশার ধারের কাছেও নেই। ক্ষমতার শূন্যতা তৈরি হলে সবসময় কাঙ্ক্ষিত শক্তি ক্ষমতায় আসে না, অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়। বাংলাদেশে ঠিক সেটাই হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেসব সমস্যা সামনে এসেছে তা হলো আইন শৃঙ্খলার অবনতি, উগ্রবাদী প্রভাব বৃদ্ধি, রাজনৈতিক বিভক্তি, সীমান্ত নিরাপত্তাহীনতা। এসব ওয়াশিংটনের নীতি নির্ধারকদের নতুন করে ভাবাচ্ছে। কারণ অস্থিতিশীলতা সবসময় সুযোগ নয়, অনেক সময় অস্থিতিশীলতা প্রতিদ্বন্দ্বী শক্তিকে সুযোগ করে দেয়। এখানে তাহলে প্রতিদ্বন্দ্বী কারা? প্রতিদ্বন্দ্বী হলো চীন এবং রাশিয়া, আর ভারত হলো মিডফিল্ডের প্লেমেকার। এখন একটা জিনিস মনে রাখুন, বাংলাদেশ নিয়ে কোনো বড় কৌশলগত হিসাব নিকাশে ভারতকে পাশ কাটানো যায় না, এটা অসম্ভব। দিল্লি বাংলাদেশকে শুধু প্রতিবেশী হিসেবে দেখে না, তারা দেখে তাদের নিজেদের নিরাপত্তার বলয় হিসাবে। ভারতের জন্য স্থিতিশীল বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। দিল্লির মূল্যায়ন পরিষ্কার, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে সীমান্তে উগ্রবাদ বাড়তে পারে, বিদ্রোহের ঝুঁকি বাড়তে পারে চীনের প্রভাব। এখানে ভারতের দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য মিত্র কারা? উত্তর হলো বাংলাদেশ আওয়ামী লীগ। দিল্লির বিশ্বাস, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে বাংলাদেশ পূর্বানুমানযোগ্য থাকে। আর ভূ রাজনীতি পছন্দ করে পূর্বানুমান যোগ্যতা, বিশৃঙ্খলা নয়। দিল্লি তাই অনেক হিসেব নিকেশ করে নতুন বার্তা দিয়েছে। কিন্তু কি সেই বার্তা? এবার আসি একটি সূক্ষ্ম কূটনৈতিক ইঙ্গিতে। অনেক সময় ভূ রাজনীতি সরাসরি ঘোষণা দিয়ে বোঝা যায় না, ছোট ছোট ইঙ্গিতে বোঝা যায়। ভারত প্রথমবারের মতো একজন সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। নাম তার দীনেশ ত্রিবেদী, সাবেক রেলমন্ত্রী, রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এটা নিয়মিত কোনো নিয়োগ নয়, এটা ইঙ্গিত। বার্তাটা কি?
দিল্লি বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ ইস্যু এখন শুধু কূটনৈতিক নথি নয়, এটা সর্বোচ্চ রাজনৈতিক অগ্রাধিকার। এরপরেই ঘটেছে আরও একটি চমকপ্রদ ঘটনা। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সোশ্যাল মিডিয়াতে দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুনতে সাধারণ সৌজন্য মনে হতে পারে, কিন্তু কূটনীতিতে প্রতীকী বার্তা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটাকে পরোক্ষ সমন্বয়ের ইঙ্গিত হিসাবেও পড়া যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সার্জিও গোর কেন এই বার্তা দিলেন? আমেরিকার নেগেটিভ সিগন্যাল যে শুধু বাংলাদেশ তা কিন্তু নয়। এই অঞ্চলের প্রায় সব দেশ থেকেই আমেরিকার জন্য নেগেটিভ সিগন্যাল এসেছে। এটা বুঝতে হলে তাকাতে হবে নেপালের দিকে, কারণ ছোট দেশগুলো পরাশক্তির সংকেত খুব দ্রুত বুঝে ফেলে। কিছুদিন আগে নেপালে মার্কিন কূটনৈতিক উপস্থিতি প্রত্যাশিত প্রভাব তৈরি করতে পারেনি। এটা ওয়াশিংটনকে একটা নতুন বার্তা দিয়েছে। বার্তাটি হলো দক্ষিণ এশিয়ার ইনফ্লুয়েন্স আর স্বয়ংক্রিয় নয়। আঞ্চলিক শক্তিগুলো এখন খুব বেশি দৃঢ়, তারা এখন আর ইএসআর মুডে নেই। তাহলে এখন আমেরিকার জন্য সব থেকে খারাপ সম্ভাবনা কি? নেপালের সাথে দূরত্ব বৃদ্ধি, মালদ্বীপের সরে যাওয়া, বাংলাদেশের অস্থিতিশীলতা। এগুলো হলে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের সক্ষমতা হারাবে, যেটা তারা চায় না, কখনোই চায় না। কারণ আত্মঘাতী যে কোনো সিদ্ধান্ত আমেরিকাকে নতুন দুঃস্বপ্নের মুখোমুখি করবে। এবার আসি সব থেকে স্পর্শকাতর বিষয়ে, RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। শুনতে অসম্ভব লাগে, কারণ ভারত আর চীনের মধ্যে উত্তেজনা রয়েছে, কিন্তু ভূরাজনীতি সাদা কালোভাবে নির্ধারিত হয় না। একটি বিষয়ে এই তিনটি দেশ একমত হতে পারে, সেটা হলো দক্ষিণ এশিয়ায় অতিরিক্ত পশ্চিমা প্রভাব সীমিত করা। রাশিয়া চায় পশ্চিমা ইনফ্লুয়েন্স কমে যাক, চীনও তাই চায়, আর ভারত চায় বাইরের নিয়ন্ত্রণ সীমিত থাকুক। এই মিলের জায়গাটুকুই RICকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ওয়াশিংটন যদি বাংলাদেশে অতিরিক্ত আক্রমণাত্মক অবস্থান নেয় তাহলে কি হতে পারে? তাহলে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া একদিকে চলে যেতে পারে। এটাই যুক্তরাষ্ট্রের সবথেকে বড় দুঃস্বপ্ন। তবে কি এজন্যই আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া? এখন মূল প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি আওয়ামী লীগের দিকে ঝুঁকছে? সিম্পল অ্যান্সার হলো পুরোপুরি নয়, কিন্তু পুনরায় সমন্বয় হচ্ছে। এখানে ভালোবাসা নেই, আছে কৌশলগত প্রয়োজন। ওয়াশিংটন হয়তো বুঝেছে আওয়ামী লীগকে পুরোপুরি এলিমিনেট করা বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত নয়, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের শক্তিশালী রাজনৈতিক ভিত্তি এখনও ইগনোর করা যায় না। তাই নিজেদের স্বার্থে সমঝোতা জরুরি। আর এই সমঝোতা নিয়ে NDTVর পক্ষ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় শেখ হাসিনাকে। NDTV শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার ব্যাপারে আপনার সাথে বিএনপি সরকারের ব্যাকডোর আলোচনা হচ্ছে এমন একটি গুঞ্জন আছে, এটা কি সত্য? জবাবে শেখ হাসিনা সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, কোনো গোপন সমঝোতার প্রশ্নই আসে না। তিনি বলেন, আওয়ামী লীগের ফিরে আসা কোনো দলের ওপর নির্ভর করে না, কারণ জনগণই আওয়ামী লীগের শক্তি এবং জনগণের শক্তিতেই আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশে ফেরত আসবে। শেখ হাসিনার আমি ফিরব বক্তব্যের অর্থ কী? সম্ভাব্য তিনটি ব্যাখ্যা আছে। সম্ভাবনা 1, তিনি গোপন কূটনৈতিক গ্রিন সিগন্যাল পেয়েছেন। আর সম্ভাবনা 2 হলো তিনি তার কর্মীদের প্রস্তুতির বার্তা দিচ্ছেন। 3 নম্বর সম্ভাবনা হলো তিনি যেহেতু একজন দক্ষ রাজনীতিবিদ, তাই তিনি জানেন বৈশ্বিক শক্তির সমীকরণ বদলাচ্ছে। দেখুন, আজকের বিশ্বে জোট স্থায়ী নয়। বন্ধু আজ শত্রু হতে পারে, শত্রুকাল অংশীদার হতে পারে। এক সময় যাদের লক্ষ্য ছিল সরকারের পরিবর্তন, তারাই আগামীকাল স্থিতিশীলতা চাইতে পারে। এটাই ভূরাজনীতি, শীতল, হিসেবি এবং নির্মম। আর এই বিষয়গুলো নিশ্চয়ই শেখ হাসিনার থেকে বেশি কেউ বোঝেন না এই মুহূর্তে। শেখ হাসিনা বলেছেন, আমাকে যে প্লেনে করে ভারতে রেখে গেছেন সেই প্লেন পাঠান, বিচারের মঞ্চ প্রস্তুত করেন, আমি দেখতে চাই ফাঁসির দড়ি কতটা শক্ত। সত্যি বলতে এই কথাগুলো উচ্চারণ করতে সাহস লাগে। এখন সব থেকে বড় প্রশ্ন, যারা এতদিন কথায় কথায় ভারতকে দোষ দিয়ে বলতো ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, তারা কি সত্যি চায় শেখ হাসিনা ফিরে আসুক? সম্ভবত না।
কারণ তারা জানে শেখ হাসিনা ফিরে আসলে কি হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ আর শুধু বাংলাদেশের বিষয় নয়, এখন বাংলাদেশ একটি ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি সফর, প্রতিটি করমর্দনের পেছনে লুকিয়ে আছে বহু স্তরের হিসেব নিকেশ। আর এই খেলা যে ঘুরছে তা একটু কান পাতলেই শোনা যায়। শেখ হাসিনা সে ইঙ্গিত দিলেন তার বক্তব্যে। এখন তাহলে শেখ হাসিনা এই বছরের ঠিক কবে ফিরছেন? ভূরাজনীতি নির্দিষ্ট করে দিনক্ষণ বলার জায়গা নয়, তবে কোথাও না কোথাও যে ফিরে আসার ভিত্তি প্রস্তুত